আমরা বর্তমানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সব ঘাঁটিগুলো অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট ঘাঁটিগুলো খুঁজে খুঁজে ইরান আক্রমণের পরিধি বাড়িয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আল দাফরা এয়ারবেস এবং সৌদি আরবের আল কাসিম এয়ারপোর্টে গোপনে যে বিমানগুলো সংরক্ষিত ছিল এবং মজুদ ছিল সেই বিমানগুলো হচ্ছে আম, আক্রমণের শিকার হয়েছে এবং সেই এয়ারবেসগুলো ধ্বংসের শিকার হয়েছে। পাশাপাশি গতকাল রাতে ইরাকের মার্কিন দূতাবাসে আক্রমণ হয়েছে এবং বাগদাদের যে মার্কিন সামরিক ঘাঁটি সেই সামরিক ঘাঁটিতে আক্রমণ হয়েছে। এখন এই সময় একটা বিষয় গুরুত্বের সাথে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা যেটা দেখে হতবাক হচ্ছি যে ইউএস জেরাল শেফার যে মার্কিন বিমানবাহী রণতরী সেই রণতরীর লন্ড্রির যে জায়গা সেই জায়গাতে নাকি অগ্নিকাণ্ড ঘটেছে, যেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই অগ্নিকাণ্ডে 30 ঘন্টা যাবৎ হচ্ছে অগ্নিকাণ্ড বিদ্যমান ছিল এবং যেখানে শোয়ার স্থানে মার্কিন সেনারা শুতে পারে, মার্কিন মেরিন সেনারা শুতে পারে এবং তারা বাধ্য হয়ে ফ্লোরে ম্যাট বিছানা বিছিয়ে তারা শুতে বাধ্য হয়েছে। এখন যে বিষয়টা দেখা যাচ্ছে যে 30 ঘন্টা যাবৎ যদি একটি বিমানবাহী রণতরী যুদ্ধ জাহাজে যদি আগুন জ্বলে থাকে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা সহজে বোঝা যায়। এখন সবার কাছে এটা প্রকাশ্য হয়ে গেছে যে আসলে এই যুদ্ধটা ছিল ইসরায়েলের যুদ্ধ এবং ইসরায়েল এই যুদ্ধে আমেরিকাকে নিয়ে এসেছে এবং ইসরায়েলের এই যুদ্ধে আমেরিকা সংযুক্ত হয়ে চোরাবালিতে তারা ফেঁসে গেছে। এছাড়া যেটা আমরা শুনতে পেয়েছি ইরানের যে কেবল ক্ষতি কম হয়েছে তা কিন্তু নয়, আমেরিকার ছোড়া মিসাইলে ইরানের যে 4 স্তরের যে কমান্ড পজিশন আইআরজিসি, ইরানের সেনাবাহিনী এবং ইরানের প্যালা মিলিশিয়া তা কিন্তু সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই আক্রমণটা হয়েছে কিন্তু ইরানের পূর্বাঞ্চল থেকে, কিন্তু পশ্চিমাঞ্চল অর্থাৎ পাকিস্তান এবং হচ্ছে যে তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান এবং তুরস্কের যে অঞ্চল এখান থেকে কিন্তু কোনো বিমানবাহী রণতরী থেকে কোনো বিমান এসে আক্রমণ করতে পারেনি অথবা কোনো মিসাইল আসেনি। ফলশ্রুতি এখন যে আক্রমণগুলো হচ্ছে সে আক্রমণগুলো কিন্তু ইরানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে, ইরানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকেই হচ্ছে। পশ্চিমাঞ্চলের যে আক্রমণের হার সেখান থেকে কমে গেছে। অবশ্য এর মধ্যে যে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে আক্রমণটা বেড়েছে, আক্রমণ হচ্ছে এবং ইরানের মিসাইল শক্তি এবং ড্রোন শক্তি বিধ্বস্ত হয়ে গেছে, আমরা তা কিছুটা সত্য বলেও ধরে নিতে পারি। কারণ ইরানের যে আক্রমণের হার পরিমাণ সেটা কিন্তু কমে গেছে। ইরান অবশ্য এখন ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক মিসাইল আক্রমণ করছে যেগুলো থেকে একাধিক ওয়ারহেড বের হচ্ছে এবং এগুলো কিন্তু এখন আর আত্মঘাতী হয়ে যাচ্ছে এবং এগুলোকে প্রতিহত করার মতো ইন্টারসেপ্টর কিন্তু এখন কাজে আসছে না ইসরায়েলের। অন্যদিকে আরেকটি বিষয় দেখতে যাচ্ছি যে ইউএস জেরাল শেফার্ড সহ অন্যান্য যে মার্কিন বিমানবাহী রণতরী সেখানে আসলে বিপর্যস্ত অবস্থায় মার্কিন সেনাবাহিনী রয়েছে। কারণ একটি বিমানবাহী রণতরীতে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত একটি 6 মাস পর্যন্ত একটি সেনাবাহিনী থাকতে পারে, কিন্তু সেই সেনাবাহিনীকে যদি তার চেয়ে বেশি সময় রাখা হয় তাহলে তাদের জন্য এটা ক্লান্তিকর অবস্থায় দাঁড়িয়ে যায়। অবশ্যই এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে 2500 ইউএস মেরিন সেনাকে পাঠানো হবে হচ্ছে ইরানে, যদিও তারা এখন সিঙ্গাপুরে রয়েছে। তো বিদ্যমান 50,000 সেনাবাহিনীর সাথে যদি 2500 সংযুক্ত হয় তবে তার শক্তি কী পরিমাণ বাড়বে বা কমবে সেটা আসলে একটা বিচার্য বিষয়। আরেকটি বিষয় এই পর্যায়ে দাঁড়িয়েছে যে ইরানের প্রেসিডেন্ট আব্বাস আরাকচি বলেছেন যে আমরা বন্ধুদের জন্য হরমুজ প্রণালী কিন্তু খোলা রেখেছি। এখন হরমুজ প্রণালী যেহেতু আমরা খোলা রেখেছি তাহলে এটা এখন কোনো সমস্যার বিষয় নয় যে এদিক দিয়ে হচ্ছে তেলের ট্যাঙ্কার যাতায়াত করা এবং আমাদের সাথে অনেক বন্ধু প্রতিমদের যোগাযোগ করছেন তাদের তেলের ট্যাঙ্কার পরিবহন করার জন্য। এবং বর্তমানে যেটা জানা গেছে যে পাকিস্তানের যে তেলের ট্যাঙ্কারবাহী জাহাজ সেটা গত পরশু হচ্ছে পরিবহন করতে পেরেছে তেল, এবং ভারতের যে এলএনজি পরিবাহী এই শিবালি নামের যে জাহাজ সেটা গতকাল ভারতীয় বন্দরে নোঙর গেড়েছে হরমুজ প্রণালী পার হয়ে, এবং আরেকটি ভারতীয় জাহাজ নন্দা দেবী সেটি গতকাল হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এখন যেটা শোনা যাচ্ছে ফ্রান্স, ইতালি এবং বিভিন্ন দেশ ইরানের সাথে যোগাযোগ করছে যারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে তারা যেন হরমুজ প্রণালী দিয়ে তাদের কাঙ্ক্ষিত যে যুদ্ধ জাহাজ নয় প্যালেট ট্যাঙ্কার সেটা যেন পরিবহন করতে পারে। এখন আমেরিকার প্রেসিডেন্ট প্রচণ্ড হতাশায় ভুগছেন এবং তিনি যেটা দাবি করছেন যে যাদেরকে আমরা 40 বছর যাবৎ নিরাপত্তা দিয়েছি, যাদেরকে আমাদের সেনাবাহিনীর 45,000 সেনাবাহিনী
তাদের দেশে থেকে তাদের নিরাপত্তা বিধান করছে, আজকে সামান্য যুদ্ধের সময় তারা আসলে আমাকে সহযোগিতা করতে পারছে না। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে বর্তমানে নেতানিয়াহুকে দেখা যাচ্ছে না যে আসলে হতাশার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, এবং এই সম্ভাবনা দেখা যাচ্ছে যে একজন প্রেসিডেন্টের জনগণ যখন তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যাহত হওয়ার কারণে তারা বাধ্য হয়ে বাংকার অবস্থান করছেন, ঠিক সেই মুহূর্তে সেই প্রেসিডেন্ট কিভাবে ব্লগিং টাইপের কাজ কারবার করার জন্য ভিডিও করেন, ঘোরাঘুরি করেন এবং কফি খান, এই টাইপের ভিডিও আসলে তার সাথে কি যাচ্ছে না। ফলে আমার যেটা সন্দেহ, হয়তো নেতানিয়াহু মারা গেছেন অথবা অন্য কোনো দেশে চলে গেছেন। তো এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট একা বিষণ্ণ অবস্থায় তিনি যুদ্ধের পরবর্তী পরিস্থিতি কি হবে তা ভাবছেন, এবং যেটা ঘোষণা দিয়ে জানা গেছে যে এটা হয়তো যুদ্ধটা আরও কয়েক সপ্তাহ দীর্ঘায়িত হতে পারে, সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ আমরা আশা করছি এর মধ্যে যুদ্ধ হয়তো শেষ হয়ে যাবে। দেখা যাক, যুদ্ধ আমরা কেউ চাই না। যুদ্ধ মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের জীবনযাত্রা ব্যয় বাড়াচ্ছে। আশা করি এই যুদ্ধ শীঘ্রই শেষ হবে।